মানে জামায়াত যদি আসলে বিএনপির প্রতি সহনশীল তার ভাষায় তার রাজনৈতিক কার্যক্রমে থাকতো, তাহলে বিএনপি আসলে তার মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে খুব একটা মুখ সেটার খুলতো না। ব্যাখ্যা আমি দিব, তার আগে আমার বক্তব্য শেষ করি। আচ্ছা, এরপরে 47-এর সময় আপনি কি বলেছিলেন? ব্রিটিশরা যে ভারতবর্ষ শাসন করছে সেটা আমার ইমোশনের না, মানে ব্রিটিশদের গোলামি করলেন, মানে আপনি তো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এরপরে একটা সময়, যে সময় আসলে ফখরুদ্দিন মঈনুদ্দিন আসলো, আপনি বললেন দুই পরিবারের রাজনীতিকে মাইনাস করো। এই ফখরুদ্দিন মঈনুদ্দিন আমার ইমোশনের নাম, তারা দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে, তাই না? এবং সেই নামে শেখ হাসিনা, তাই না, ওই সময় পর্যন্ত ফ্যাসিস্ট হয়নি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার রাজনীতিকে মাইনাস করো, এগুলোতে জামাত ইসলাম করেছে। আচ্ছা, আপনি এখন আপনার দাঁড়িপাল্লাতে ৭১-এর ওজন বেশি না দেখিয়ে কম দেখাচ্ছেন কেন? ২৪-কে কেন বেশি দেখাচ্ছেন? এটার কোনো প্রয়োজন ছিল? একাত্তর আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে। এই স্বাধীন ভূখণ্ড না দিলে ২৪-এর যে স্বাধীনতা অর্জনের আন্দোলন, দুঃখিত, মানে স্বাধীনতা রক্ষার আন্দোলন, আর ৭১-এ আমরা স্বাধীনতা অর্জনের আন্দোলন করেছি। ৭১ না থাকলে কি ২৪ বাংলাদেশে আসে? তার মানে কি? তার মানে একটা আর একটার সাথে সম্পৃক্ত, একটা আর একটার পরিপূরক। এবং যে কথা বিএনপির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অসংখ্যবার আমরা বলি, আর আপনারা বলেন কি আরে ৭১-এর নাম নিও না। হ্যাঁ, এমনকি জামাতের একজন নেতা প্রায় টকশোতে আসে, আমি তার নাম না বলি, তিনি একটা টকশোতে বললেন, তিনিও শুনেছেন, শিব্বির ভাইও শুনেছেন, তিনি বললেন আরে ২৪-এর মধ্য দিয়ে ৭১ মুছে গেছে। আপনি শোনেন নাই? এবং এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দেখেন, গণঅভ্যুত্থানের পরে জামাত ইসলাম মনে করলো আমাদের হাতে সুযোগ এসেছে, ক্ষমতায় যেতে হবে, আর ক্ষমতায় যাওয়ার জন্য যত মিথ্যা ন্যারেটিভ আছে সব কিছু বিএনপির এগেনস্টে দাঁড় করাইতে হবে। কিন্তু ভুলে গিয়েছিল যে তারা কিন্তু ১ থেকে ৬ পর্যন্ত বিএনপির সাথে ক্ষমতায় ছিল। এই জন্য মানুষ প্রশ্ন তোলে যে মাঝখানে তো আর কেউ ক্ষমতায় যায়নি, জামাতও যায়নি, বিএনপিও যায়নি, সবাই তো মজলুমই ছিল। তাহলে আপনি ১ থেকে ৬ পর্যন্ত ক্ষমতায় ছিলেন বিএনপির সাথে, তো মাঝখানে তো সবাই আওয়ামী জুলুমের শিকার হয়েছে। তাহলে বিএনপিকে আপনি কিভাবে বলেন আপনি তার সাথে ছিলেন, সরকারে ক্ষমতায় রাষ্ট্র চালিয়েছেন, তাকে আপনি ফেসিবাদ কিভাবে বলেন যার সাথে আপনি ছিলেন, যার সাথে আপনি ঘর সংসার করেছেন? আর জামাত সম্পর্কে আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, আপনার এই বক্তব্য সঠিক। যেহেতু জামাত ইসলাম এইভাবে মিথ্যাচার করছে, সুতরাং মানুষকে আমাদের এখন স্মরণ করিয়ে দেওয়া লাগছে যে জামাত আসলে কি কি করেছে এবং এখন কি কি মিথ্যাচার করছে। মানুষকে সচেতন করা লাগছে। দেখেন, জামাত ইসলামের রাজনীতি শুধুমাত্র একটা জিনিসের মধ্য দিয়ে যদি বারবার আপনি তুলে ধরেন, মানুষের মনের মধ্যে দাগ কাটবে, সেটা হলো একটা ইসলামিক দল। বাংলাদেশের সংবিধান যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে ইসলামিক রাজনীতি করা অসাংবিধানিক নয়। শিবির ভাই, ঠিক বললাম কিনা? এবং এই গণতান্ত্রিক অধিকার কিন্তু ইসলামিক দলগুলোর আছে। তার মানে কি? জামাত ইসলাম যে শরিয়া আইন কায়েম করতে চায়, এই অধিকার জামাত ইসলামের আছে। কিন্তু আপনি যে অধিকার আপনাকে সংবিধান দিয়েছে, আপনি কেন বিদেশিদের সাথে বৈঠক করে আপনি বলছেন আমি কোথায় বলেছি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব? আরে আপনি তো আপনার গঠনতন্ত্রে বলেছেন, তাই না? আচ্ছা, আপনি ইসলামিক দল হয়ে উত্তরগুলো না শুনলে পরে সময় পাবো না। উত্তরগুলো শুনবেন, তাকে সময় দিন। আমার কথা হচ্ছে জামাতের একজন প্রার্থী এবং জামাতের এই মুহূর্তে আইডল ইয়াংদের মধ্যে এই যে আইনজীবী শিশির মনির, রোজা এবং পূজাকে এক মনে করেন, একটা ইসলামিক দলকে এটা মনে করতে পারে? এই যে ইসলামিক রাজনীতি করতে ভালো কথা, আমার প্রশ্ন হলো যে ইসলাম নিয়ে মুনাফিকিটা কেন করতে হবে? আপনি নাম থেকে ইসলামটা বাদ দেন, যে কথা নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদেরকে পরামর্শ দিয়েছিল যে আপনি নামটা বাদ দিয়ে আপনি রাজনীতি করেন, জামাত রাজনীতি করেন। কিন্তু আপনি আমার ধর্মকে আঘাত করতেছেন, আপনি আমার ধর্মকে মানুষের কাছে যেভাবে আসলে ছোট করতেছেন, খাটো করতেছেন, এইটা তো আমরা এলাকা